লেগেছে। যাক, তাহলে তো আর কোনো কথাই রইল না। ওনাদেরকে কনফার্ম করো আমাদের বাসায় আসতে। একসঙ্গে সবাই হই হই বাজে। শেহরিন দ্রুত কক্ষে সে দরজা লাগিয়ে দেয়, পানির পটটা ড্রেসকে রেখে সরাসরি ফোন হাতে তুলে নেয়। হ্যালো বাবা, টাইম আপ। আমি আর কিছু শুনবো না এই মুহূর্তে। আমার ডাকা জরুরি মিটিংয়ে তোমায় অংশগ্রহণ করতেই হবে। রিজন সাহেব অফিস হতে বাসায় ফিরে কোনো মতে ফ্রেশ হয়ে নিয়েছে তাড়াহুড়ো করে। মেয়ে তার নির্দিষ্ট সময়ের আলটিমেটাম দিয়েছে। আজ একটা জরুরি মিটিং করবে সে, সেখানে তাকে ভার্চুয়ালি উপস্থিত থাকতেই হবে। জিমা, আই এম ওকে, শুরু করো এবার। অনুমতি পায় মেয়ে। এক মুহূর্ত কালক্ষেপণ না করে বিকেল হতে ঘটার সমস্ত কিছু সবিস্তরে তুলে ধরে সে। কাহিনী সংক্ষেপণ করতে গিয়েও পারে না, খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কথা বলতে থাকে এক এক করে। কর্মজীবী মানুষদের সচরাচর যে কোনো সময় ইমার্জেন্সি কল এসেই থাকে, এটাতে আমি দোষের কিছু দেখছি না, বাট এমন দায়িত্ব জ্ঞানহীনও তার থেকে আশা করিনি। একটা মেয়েকে রাস্তায় একা ছেড়ে এভাবে কেউ চলে যায়। ওয়েদার ভালো থাকলে সেটা এক কথা ছিল, বাট এমন বৃষ্টির দিনে না, বিষয়টা খুবই খারাপ হয়েছে। উনি আমাকে একটা বারও বলেননি বাবা আমি কিভাবে বাসায় ফিরবো। মানুষ তো মুখের কথাও বলে, বাট এই কানা বগিচা সেটাও বলেনি। আমি জাস্ট যেতে বলার সঙ্গে সঙ্গে সুরসুর করে চলে গিয়েছে। বুঝতে পেরেছি। ভাগ্য ভালো উনি এসেছিলেন, না হলে আমার এতক্ষণ রাস্তাতেই আটকে পড়ে থাকতে হতো। উনি বলতে তোমার সেই নেতা সাহেব? ওফো বাবা, তুমি স্পেসিফিকলি আমাকে বলো কেন শুধু আমাদের নেতা সাহেব হবে? না, উনি যেভাবে তোমাকে হেল্প করেছে ওই শুরুর দিন থেকে, আই মিন রাস্তার প্যাকেট দিয়ে, মনে হচ্ছে সে জনগণ বলতে শুধু তোমাকেই চিনেছে। বাট একটা জিনিস বুঝতে পারছি না, তোমার সাথে এত দেখা হয় কিভাবে? শেহরিন এক হাতে সেটকিনি খুলে ব্যালকনিতে চলে যায়, গ্রিল ধরে উদাসীন গলায় বলে, জানি না বাবা, আমি চাই না তার সাথে আমার দেখা হোক, কিন্তু ভাগ্যক্রমে তার সাথেই বারে বারে আমার দেখা হয়। আজকে উনি আমাকে রাস্তায় একা দেখে সব প্রোটোকল ছেড়ে ছুড়ে চলে এসছে। সব প্রোটোকল ছেড়ে? হ্যাঁ, আশেপাশে মানুষজন তো সব অবাক চোখে তাকিয়েছিল। নেতা সাহেব বিষয়টা ম্যানেজ করেছে কিভাবে? উনি বেশ স্বাভাবিকই ছিলেন। চলার পথে অনেকজনের সাথে হ্যান্ডশেক করেছেন, টুকটাক কথা বলেছেন। রিজন সাহেব কিছুক্ষণ নীরবতা পালন করেন, অতঃপর নরম গলায় বলে, যারা সত্যিকার্থে পুরুষ মানুষ তাদের কাছে নারী, মেয়ে, মা এই শব্দগুলো ভীষণ দামি হয় জানো কি? একদম ঝিনুক মুক্তার মতো, যার মূল্য অগাধ, ধরাছোঁয়ার বাহিরে, সেই সাথে ভীষণ যত্নেও। সেই সব পুরুষ নারীদেরকে এমনভাবে আগলে রাখে যেন কোনো ত্রুটি তাদের স্পর্শ না করতে পারে। এক্ষেত্রে নেতা সাহেবের কাজটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। সে কিন্তু জানতো তোমাকে সাহায্য করলে তার কর্মস্থলের ব্যাপক চর্চা হবে, তাকে অনেক কিছুর সম্মুখীন হতে হবে, এমনকি উপরি পর্যায়ে জবাবদিহিতাও করতে হবে। ডিবি নিউজে আলোচনা হবে। মোট কথা একটা ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট হলেও হতে পারে। বাবা, এরকম কিছু একটা অলরেডি হয়েও গিয়েছে। তোমাকে বলেছিলাম না, ফুলকাণ্ড, এটা নিয়ে সম্ভবত নিউজ হয়েছিল। তোমাকে কি এর জন্য কিছু বলেছে সে? আমি তো জানলামই আজকে। রিজন সাহেব স্মিত হাসেন, ঠান্ডা গলায় বলেন, এগুলোকে বলা উচিত ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ। আমি তাকে চিনি না, জানি না, বাট যতটুকু তোমার থেকে শুনে বুঝলাম তার ব্যক্তিত্ব কঠিন। বিষয়টা একটু সহজভাবে ভেবে দেখো, সে চাইলে তোমাকে দায়ী করতে পারতো বা নিজের ইমেজ ভালো রাখতে মোটেও সাহায্য এগিয়ে আসতো না, কারণ সে কিন্তু জানতো না তুমি তাকে গাড়িতে আগে দেখেছো। তার দিকে সে টোটালি নির্দোষ। বাট নেতা সাহেব সেসবকে পাত্তা দেয়নি, ইভেন বুঝতে পর্যন্ত দেয়নি তোমাকে। এত কিছু হয়ে গিয়েছে যে বিষয়টা হয়তো তোমার অজানাই থেকে যেত। সে যে দায়িত্বশীলের মতো কাজটা করেছি, আমি ভীষণ খুশি। বাবা, আমি অস্বীকার করছি না তার উপকার। আমি ওনাকে পুরোপুরি চিনি না, জানি না, কিন্তু যতটুকু চিনেছি তিনি মেয়ে শব্দটাকে যথেষ্ট সম্মানের চোখে দেখেন। আমরা দৃষ্টি দেখলেই বুঝতে পারি কার মনোভাব কেমন। কিন্তু বাবা, আমি আয়রনি করে যাচ্ছি।
এই বিষয়টা আমাকে খুবই অস্বস্তি দিচ্ছে। কিভাবে? এমপি সাহেবকে আমি একদিকে বারে বারে প্রত্যাখ্যান করে যাচ্ছি, আবার তার সাহায্য অকপটে গ্রহণ করে যাচ্ছি। বিষয়টা খুবই দৃষ্টিকটু, মানে শুদ্ধ বাংলায় প্রয়োজন কিন্তু প্রিয়জন নয়। তোমার বিষয়টা আমি অনুধাবন করতে পারছি মা। হেমাটোফিলিয়ার কারণে তুমি এত ভীতু হচ্ছ, তাই তো? ঠিক আছে, তুমি তাহলে আজকে ক্লিয়ার করো তুমি আসলে কি চাচ্ছ। শেহরিন এক হাতে গ্রিল চেপে ধরে, শূন্যতে দৃষ্টি রাখতেই ভেসে ওঠে এমপি সাহেবের ছোট ছোট কেয়ারগুলো আর তার বলা কথাগুলো। কিন্তু হুট করে সেই মারের শব্দ কানে আসতে সে সজাগ চক্ষু মেলেই বলে, আমি শুধু শান্তি চাই, এমন একজনকে চাই যে আমাকে একটু শান্তি এবং সঙ্গতা দেবে, হানাহানি মারামারি থেকে দূরে রাখবে। সব কিছু মিলিয়ে আগে আমার একটু সময় প্রয়োজন, একসঙ্গে এত চাপ নিতে চাইছি না। ঠিক আছে, বাট একটা সমস্যা হয়ে গিয়েছে। তৌসিফের বাবা আজকে ফোন করছিল, যারা ভীষণ উৎসাহী তোমাকে তাদের পরিবারের পুত্রবধূ করে নিতে। আমাকে এক প্রকার অনুরোধ করে ফেলেছে। তারা যত সম্ভব দেশে ফিরে বিয়েটা সম্পূর্ণ করতে চান। এক্ষেত্রে আমাকে না বলে যদি তোমার মামাকে জানাতো তাহলে আমি না করে দিতাম বা সময় চাইতাম, কিন্তু এখন ফিরে দেওয়াটাও একটু খারাপ দেখায়। বাবা, এই লোকটার সঙ্গে ফার্স্ট মিটেই আমার খারাপ ইমপ্রেশন তৈরি হয়েছে। জানি না এর আদ্যপান্ত কেমন কি হবে। হুট করে বিয়েটা হলে পরিণতি কি খুব একটা ভালো হবে? আমি আসলে নিজেও কনফিউজড। তবে কালকে আসছি চট্টগ্রামে, যেহেতু শুক্রবারে তৌসিফের ফ্যামিলির লোকজন আসবে তোমাকে দেখতে। বাবা হিসেবে আমার উপস্থিত থাকাটা জরুরি। তখন না হয় দুজনের সঙ্গে দেখা করব। দুজন কে কে? নেতা সাহেব আর তৌসিফ। নেতা সাহেবের সঙ্গে দেখা করে কি করবে তুমি? তাকে শুকনোভাবে পর্যবেক্ষণ করব, জানবো, অতঃপর তোমার সমস্যাটা তাকে খুলে বলবো। বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে, কারণ ছেলেটার কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে সে সত্যিই তোমার প্রতি একটা স্টপ কর্নার তৈরি করেছে। কারো মন ভাঙার অধিকার আমাদের নেই। আমি জানি না সে বুঝবে কিনা, তবে বুঝলে হয়তো ভালোই হবে। তার প্রতি একটুও কি তোমার পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়নি? অস্বীকার করছি না, একটু তৈরি হয়েছে। বাট ক্যাডার বলেছে সে নাকি কর্মজগতে আসলেই ডেঞ্জারাস। মা, আমরা মানুষের বিবেচনায় মানুষকে বিচার করব না। আমরা নিজেরা যেটা দেখব, জানবো, বুঝবো সেটাই দেখে বিচার করব, কেমন? ঠিক আছে আচ্ছা, আমি আসছি, চিন্তা করো না তুমি। বাবা। জি মা। অন্য দিনের তুলনায় আজকে ওনাকে নিয়ে আমি বেশি ভাবছি কেন? হতে পারে তোমার তাকে একটু একটু করে ভালো লাগছে। বুঝতে পারছি না, ভালো মন্দ দুটো মিক্সড হয়ে আমাকে হয়রানি করে তুলছে। ভালোবাসা, ভালো লাগা, সংসার, নতুন জীবন, এগুলো নিয়ে আমি অনেক ভয়ে থাকি বাবা। আমি তোমাকে ছাড়া নিজে একটা সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারি না, সেখানে এত কিছু মেইনটেইন করব কিভাবে? সিয়া, যখন বলছো কিভাবে কি করবে, কিন্তু দেখো 2-3 বছর পর তুমি কতটা পরিবর্তন হয়ে যাবে। সব পারবে ইনশাল্লাহ। তখন বাবা ছাড়াও আয়নাসে চলতে পারবে। প্লিজ বাবা, এই কথাটা বলো না। তোমাকে ছাড়া আমি চলতে চাই না। আমি সারা জীবন তোমার হাত ধরে এভাবেই চলতে চাই। তুমি ছাড়া আমাকে কেউ বোঝার নেই। আমি বাবা হয়ে দোয়া করি তোমার জন্য। তোমার জীবনে যেন সেই মানুষটাই আসে যে তোমাকে বাবার মতো আগলে রাখবে। তবে ভালোবাসা পায়ের তলায় এনে কখনো ঠেলে ফেলে দিবে না। এই ভালোবাসার অভাবে কত মানুষ নিজের জীবনকে শেষ করে দেয়, থামিয়ে ফেলে নিজের অস্তিত্ব। এটা এক অমূল্য জিনিস। নিজের প্রতি সৎ থাকবে, কোনো ধরনের অবৈধতার মধ্যে যাবে না। যদি কখনো কাউকে মনে করো সে তোমার জন্য পারফেক্ট, আমি নিজে বিবেচনা করে তার হাতে তুলে দেব, তবু কখনো নিজের সম্মানটাকে নষ্ট করবে না, কেমন? জি বাবা, অবশ্যই। তুমি চিন্তা করো না, ওনারা দেখতে আসলেই তো বিয়ে হবে না। আর আমি তোমার ইচ্ছের বিরুদ্ধেও কখনো যাব না। আমি তোমাকে সময় দেব, তুমি সুন্দরভাবে ভাবনা চিন্তা করে যেটা ঠিক মনে হবে আমাকে জানাবে। কারণ আমি নিজেও চাচ্ছি আমার মেয়েটা একটা নতুন জীবন পদার্পণ করুক, একজন ভালো সঙ্গী আসুক যে তার এই একাকিত্বগুলো ধুয়ে মুছে ফেলবে। শেহরিন অদূর পানে চেয়ে মলিন হাসে। যদি পৃথিবীতে সুখ শান্তি কেনাবেচা হতো, সে নিশ্চিত বাবা সর্বস্ব দিয়েও তার জন্য তা কিনে আনতো। বাবা, একটা প্রশ্ন করি। জি করো। আচ্ছা, আমি এমপি সাহেবের বিরুদ্ধে এত কথা বলি, এত সমস্যা ধরে তুলি,
তুমি কখনো কেন তার বিপক্ষে কথা বলো না? সব সময় তার পক্ষ নিয়েই কথা বলো। তুমি কি জানো এটা রেয়ার একটা চিত্র? আমাদের সমাজে বেশিরভাগ বাবা মাই কিন্তু এরকমটা করবে না, ছেলে বা মেয়ের পক্ষেই থাকবে। তুমি বিপক্ষে কেন? রেজওয়ান সাহেব দীর্ঘশ্বাস ছাড়েন, জানালার পর্দা সরিয়ে দিয়ে নির্মল হাওয়ায় স্থির কণ্ঠে বলেন, আমি কেন তার বিপক্ষে যাব মা? আমি তার সম্পর্কে অজ্ঞাত। ভুল খারাপ কাজ আমরা সবাই করি, নির্দোষ আমরা কেউ নই। না জেনে শুনে আমাদের কারো উপর কারো আঙ্গুল তোলা উচিত নয়। হতেও তো পারে তার হাজার খারাপের ভিড়ে অনেকগুলো গুণ আছে যেগুলো তোমার আমার অজানা। শুধু সে কেন, তৌসিফের বিষয়টাও আমার কাছে একই। দূর থেকে কাউকে আমি জাজ করতে চাই না, তাদের সম্পর্কে না জেনে খারাপ মন্তব্য করতে চাই না। সুতরাং আমি আমার মেয়েরও পক্ষে, তাদেরও পক্ষে। শেহরিন ফিক করে হেসে ফেলে বাবার কথায়, দাঁত দ্বারা নখ খুঁচিয়েই বলে, বুঝলাম। আমার বাবা হচ্ছে নিরপেক্ষ ভোটার। রেজওয়ান সাহেব মেয়ের কথায় জোরালো শব্দে হেসে ওঠেন। অতঃপর কিছু সময় টুকটাক কথাবার্তা সম্পূর্ণ করে ফোন রেখে দেয় শেহরিন। নিকশ কালো রঙের আকাশের দিকে তাকিয়ে থাকে কতক্ষণ সে এক দৃষ্টিতে। দ্বিধাদ্বন্দ্বের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কি করবে, কি সিদ্ধান্ত নেবে, নেতা সাহেবকে কি করে বোঝাবে সে কতটা দুর্বল চিত্তের একটা রমণী। আচ্ছা, অপেক্ষায় ক্লান্ত হয়ে উঠলে সে কি পথ ছেড়ে দিয়ে চলে যাবে, নাকি সত্যিই তার অপেক্ষা অসংজ্ঞায়িত হবে? হিসেব নিকেশের রাত্রি শেষে ধরণীতে আসে আলো। বেলা গড়িয়ে গড়িয়ে এসে ঠেকে 11টার কাছে। আজকের ক্লাস 11:45 হতে শুরু। দৌড়ঝাঁপের মধ্য দিয়ে তৈরি হচ্ছে শেহরিন। ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে। আটার মতো ঘুম লেগে রয়েছে চোখে। কোনো মতে তা ছাড়িয়ে এখন দৌড়াচ্ছে সে ভার্সিটির উদ্দেশ্যে। ড্রয়িং রুমে দুই বান্ধবীর গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে। থেকে থেকে টিভির পানে চেয়ে খিলখিলিয়ে হাসে একে অপরে। শেহরিন ব্যস্ত পায়ে পা কাটিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ায়। মাথায় বাঁধা পনিটেলটা সজোরে টেনে নজর দেয় টিভির পানে, সেই সঙ্গে শ্রবণেন্দ্রিয় সজাগ করে চলমান তাদের কথা শুনতে। সাদা পাঞ্জাবি পরা একজন সুদর্শন পুরুষকে দেখা যাচ্ছে টিভিতে। মানুষটিকে চোখে কালো সানগ্লাস, মুখরেখায় শান্ত নির্মল হলেও রোদের তেজ এসে কপালে খানিকটা ভাঁজ তৈরি করে দিয়েছে। থুতনিতে ডান হাত রেখে বসে আছেন বেশ চুপচাপ। ঠিক তার দুপাশে সারি সারি চেয়ারে বসেছে অনেক বয়োজ্যেষ্ঠ নেতাকর্মী। স্টেজে দাঁড়িয়ে কেউ একজন ভাষণ দিচ্ছেন জোরালো গলায়। দোস্ত, ব্যাটার চাহনিটা একবার দেখ, মারাত্মক লেভেলের। আমি তো চোখই সরাতে পারি না। অ্যাটিটিউড তার শিরায় শিরায়। বসার স্টাইলটা দেখছিস? ব্যাটা যেমন থাকে সেরকমই সুন্দর লাগে দেখতে। বিলিভ মি মোমো, আমি যদি ক্লাস 9-এ না পড়ে ইন্টারে পড়তাম নিশ্চয়ই এর পেছনে ঘুরতাম। মোমো আর সে চলমান কথায় শেহরিনের চোখ দুটো বড় বড় হয়ে যায়। কানে দিয়ে বের হয় গরম ধোঁয়া। টিভি স্ক্রিনে সম্ভবত কোনো একটা দলীয় সমাবেশ চলছে। সরাসরি সম্প্রচার করছে চ্যানেলটি, আর সেখানেই দৃশ্যমান হচ্ছে নেতা সাহেব। একটু পরপরই তাকে দেখাচ্ছে খাটাস ক্যামেরাম্যান। কুল শেহরিন, কুল। তুই রেগে যাচ্ছিস কেন? তোর কি? তুই ভার্সিটি যা। তুই তো আর নেতা সাহেবকে পছন্দ করিস না। শেহরিন নিজেকে ধাতস্থ করে তীক্ষ্ণ চোখের দৃষ্টি সরিয়ে দরজা খোলা মুহূর্তেই ভেসে আসে। ক্লিন শেভের চেয়ে এইরকম খোঁচানো দাড়িতেই বেশি ভালো লাগে আমার। আজকের লুকটা একদম ঠিকঠাক। শেহরিন এক পলক ফিরে যায়। টিভি স্ক্রিনে আবারও নেতা সাহেব কালো সানগ্লাসে। আজকে একদম সত্যিকারে নেতা নেতা লাগছে। পায়ে জুতো পরা বাদ দিয়ে সে হনহনিয়ে হেঁটে আসে সোফার কাছে। টেবিলে রাখা রিমোট চেপে ফট করে বন্ধ করে দেয় টিভি। পড়া নেই তোমাদের? টিভিতে কি এত? যাও পড়তে বসো। হুট করে শেহরিনের উচ্চ গলায় বলা কথায় নিজেদের চলমান গসিপ থামায় মুমু আর আরশি। হতবাক দৃষ্টিতে তাকায় দুজনেই তার পানে। কি হলো? আমার দিকে তাকিয়ে আছো কেন? যাও। যাচ্ছি। শেহরিন দুজনকে থামিয়ে রিমোটটা টেবিলে রেখে আবারও চলে যায় দরজার কাছে। তড়িঘড়ি করে জুতো পরে বাইরে যেতেই মোমো আরশি আবারও টিপু চাউল করে তৎক্ষণাৎ। দোষেরই পার হতেই শেহরিনের গতিরোধ হয়ে আসে। বুঝে যায় ইসরে পাকা দুটো আবারও টিভি চালু করেছে। নিজেকে সে শান্ত করার চেষ্টা করে। চোখ বন্ধ করে শ্বাস টেনেই বলে,
আমি কেন হাইপার হচ্ছে, আমার কি তাতে? অবাধ্য মনকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় সে। নিজেকে শান্ত করতে না করতেই পর মুহূর্তেই কর্ণকুহরে এসে পৌঁছায় আবারও হাসির শব্দ, যা তাকে এক নিমেষেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয়। নিজেকে আটকে রাখা কষ্টসাধ্য হলে জুতা পরতেই মেন ডোর খুলে সরাসরি ভেতরে প্রবেশ করে সে। ফের টেবিল হতে রিমোট তুলে টিভি অফ করে দেয়। অতঃপর রিমোটটা ব্যাগের পকেটে ঢুকিয়ে নিয়ে চলে যায় ভার্সিটির উদ্দেশ্যে। শেহরিনের চুপচাপ এহেন কাণ্ডে মোমো আর সেই একে অপরের মুখ চাওয়াচাই করে। হতাশার নিঃশ্বাস ফেলেই বলে, কি হলো ব্যাপারটা? জেলাসি জেলাসি। এমপি সাহেবের গার্লফ্রেন্ডও এতটা জেলাসি ফিল করতো না যতটা তোর বোন করছে মোমো। ডাউট লাগছে আমার। সেন্টস ক্যাফে, বিকেল 4টা। মধ্যাহ্নের ঘোর কেটে অপরাহ্নের দিকে ধাবিত হচ্ছে বেলা। সূর্যরশ্মির সোনালি আলো কাচের জানালা ভেদ করে উপচে পড়ছে টেবিল জুড়ে হাতের রেখায়। শেহরিন হাত মুঠো করে চেপে ধরেছে গায়ে মাখা রোদের কণাগুলো, আবার মুঠো খুলে ছেড়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে। নিজ মনে নিজ ছন্দে সে বেখেয়ালি কাজে মত্ত। বেশ খানিকটা সময় ধরে সে এমন চুপচাপ হয়ে বসে আছে, কারণ সামনে বসারত ব্যক্তির সময় হচ্ছে না তার সাথে কথা বলার। দুঃখিত, অনেকটা সময় অপেক্ষায় রাখলাম। আসলে কাজের ভীষণ চাপ এসেছে, সামনে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড এক্সাম, এজন্য আর কি। যাই হোক, হঠাৎ জরুরি তলব যে। তৌসিফের নিজ কাজে ব্যস্ততা শেষ হতেই শেহরিন বেখেয়ালিপনা ছেড়ে পূর্ণ মনোযোগী হয়ে বসে। নিজেকে ধাতস্থে রেখে পরিষ্কার কণ্ঠেই বলে, জরুরি তলব নয়, আমি আপনাকে বলেছিলাম যদি ফ্রি টাইম থাকে তাহলে মিট করতে পারি। কাজে প্রেশার রেখে অবশ্যই আসতে বলিনি। তৌসিফ ফোনটা বন্ধ করে টেবিলে রাখে, শব্দবিহীন হেসেই বলে, হবু বউ ডেকেছে, কাজ থাকুক আর না থাকুক আসতে তো হবেই। আমার একমাত্র চাচা বলেন গৃহিণীরা নাকি বাড়ির কর্ত্রী, তারা তাদের বাড়ির লোককে যেটা আদেশ করবেন সেটা করতেই হবে, কোনো ছাড় নেই। আচ্ছা, চা বা কফি? কফি। শেহরিন হাতের ইশারায় ওয়েটারকে ডাকে। দুটো ব্ল্যাক কফির অর্ডার দিয়ে তৌসিফের দিকে তাকিয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠেই বলে, তা কালকে রাতে আপনার কাজটা ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছিল? সরি, কোনো কাজ? আপনার হুট করে গুরুত্বপূর্ণ ফোন কল এসেছিল যে। সরাসরি জিজ্ঞাসাবাদে তৌসিফ খানিকটা অপ্রস্তুত হয়ে ওঠে। মুখরেখা দেখে অনুমান করা যায় হয়তো প্রশ্নটা তার জন্য আশানুরূপ ছিল না। জোরপূর্বক হেসেই বলে, হ্যাঁ হয়েছে। আসলে সরকারি আমলাদের গাধার খাটনি খাটতেই হয়, কখন কোন সময় ওপর থেকে নির্দেশ আসে বলা মুশকিল। আপনি ঠিকঠাক বাসায় পৌঁছতে পেরেছিলেন? না পৌঁছলে আজকে এখানে কিভাবে এলাম? সরি। শেহরিন মৃদু হাসে, দম ছেড়েই বলে, পার্ট অফ জোক, নাথিং টু বি সিরিয়াস। আপনার কাছে তো আমার ফোন নাম্বার রয়েছে, মেবি মনিকা আন্টি আপনাকে দিয়েছিল সেদিন, তাই না? হ্যাঁ আছে, কেন? আপনার কি উচিত ছিল না একটাবার খোঁজ খবর নেওয়া আমি কিভাবে বাসায় ফিরলাম? সরি, আসলে আমার কাজটা ভীষণ গুরুতর ছিল, চাইলেও ফোন কল করা হয়ে ওঠেনি। মানুষ কাজ করবেই, কাজের মধ্যে থাকবেই, এটা খুব স্বাভাবিক। তবে আমার মনে হয় আপনার ব্যাপারটা মাথাতেই আসেনি যথাসম্ভবত। তৌসিফ শেহরিনের দিকে পলকহীন চোখে তাকায়, নিরেট স্বরেই বলে, জাজ করছেন? বিষয়টা জাজ করার মতোই। যদি একটু মাথা খাটিয়ে বিবেচনা করতে সক্ষম হন তাহলে হয়তো বুঝতে পারবেন, অন্যথায় নয়। আপনার প্রবলেম হয়েছিল যেতে? ওই যে বললাম, বিবেচনা করুন, বুঝতে পারবেন। যাই হোক, এসব বাদ দেই। আচ্ছা, আপনি তাহলে বিয়েটা নিয়ে কি সত্যি সিরিয়াস? অবশ্যই, আমাকে আপনার ভালো লেগেছে, ইভেন ভালোবেসেও ফেলেছি। বিয়ে নিয়ে সিরিয়াস হব না কেন? আপনি সিরিয়াস নন? আমারটা পরে বলছি, তবে আমি বেশ অবাক জানেন। আপনি এক দেখাতেই আমাকে কিভাবে এত পছন্দ করে ফেললেন, বাসায় বিয়ের প্রস্তাব অব্দি নিয়ে এসছেন। হোয়াট দ্য রিজন? তৌসিফ বাঁকা ঠোঁটে হাসে, ধীর কণ্ঠেই বলে, রিজনটা হচ্ছে আপনাকে শাড়িতে সেদিন অত্যাধিক মোহনীয় লেগেছিল আমার কাছে, চোখ দুইটা আটকে গিয়েছিল জাস্ট। বিশ্বাস করুন, আপনি স্টেজে যতক্ষণ গান গাইছিলেন আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম আপনার দিকে, তখনই বুঝে গিয়েছি আপনার প্রতি আমার অসম্ভব ফিলিংস তৈরি হয়ে গিয়েছে। বিয়ের প্রস্তাব দিতেই হবে। কথা শেষ হতেই ওয়েটার আসে মাঝখানে, কফি সার্ভ করে দিয়ে চলে যেতে শেহরিন নিজ কফির মগটা হাতে নিয়ে সন্দেহান কণ্ঠে জিজ্ঞাসা করে,
আমি শাড়ি বিশেষ কোনো প্রোগ্রাম ছাড়া পরি না, সাজসজ্জা একদমই করি না। ধরুন আপনার সঙ্গে আমার বিয়ে হলো, তখন আপনি ব্যাপারটা পজিটিভলি নিতে পারবেন তো? আই মিন, সাজসজ্জা দেখেই যেহেতু পছন্দ করেছেন, সিম্পলিসিটি কিভাবে নেবেন সেটা জানতে চাইছি আর কি। একজন উচ্চপদস্থ কর্মকর্তার বউ সাদামাটা হয়ে থাকবে কেন? সত্যি কথা বলতে বিষয়টাকে আমি সমর্থন করি না। সমাজে আমাদের আলাদা একটা আইডেন্টিটি রয়েছে, সাধারণের কাতারের চেয়ে অবশ্যই আলাদা। আপনি যদি আমার কোনো প্রোগ্রামে আজকে যেমন সিম্পল লুকে এসেছেন সেভাবে অ্যাটেন্ড করেন, দৃষ্টিকটু দেখাবে সেটা। আমি চাইবো না সেরকমটা হোক। বুঝতে পেরেছি, আপনার ন্যাচারালের চেয়ে আর্টিফিশিয়াল ব্যাপারটা অধিক পছন্দের। গরম কফির মগে হালকা চুমুক টেনে টেবিলে রাখে তৌসিফ। খানিকটা শরীর এলিয়ে দিয়ে বসেই বলে, আপনি একজন উচ্চবিত্ত পরিবারের মেয়ে হয়েও ক্লাস মেনটেন করতে জানেন না। সবার সাথে নিজেকে মেলাবেন কেন? আপনি একজন ভার্সিটির স্টুডেন্ট। পোশাকে ব্যবহারে অবশ্যই অন্যদের চেয়ে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করবেন, যেন মানুষ বোঝে আপনার ব্যাকগ্রাউন্ড কী। শেহরিনের হুট করে কথায় এবং কফি উভয়ে বৃতৃষ্ণা জাগে। প্রথম কয়েক দফা তা পান করলেও এখন তার আর ইচ্ছে জাগ্রত হয় না। ডান হাতে কফির মগটা ধরে বাম হাতের আঙুলগুলো দিয়ে ঠকঠক শব্দ করতে করতেই বলে, ঠিক বলেছেন, আপনার মতো এভাবে ভেবে দেখিনি। অবশ্যই ব্যাকগ্রাউন্ড শো করা উচিত, যাতে মানুষ বোঝে আমি উপরি লেভেল থেকে এসেছি। ইয়েস, মানুষ হিসেবে নিজের অবস্থান শো করানো জরুরি। আচ্ছা, বিয়ে পরবর্তী আপনার পরিকল্পনা কি? প্লিজ টেক ইট নর্মাল। আমি জাস্ট ক্লিয়ার হতে এসেছি, যেহেতু শুনছি কালকে এঙ্গেজমেন্টের কথা বাচ্চা চলছে, তো এসব বিষয়ে একটু আগে হতে ক্লিয়ার হওয়া উচিত। ওকে, নো প্রবলেম, আমি বুঝতে পেরেছি। এই জন্যই আপনি আমাকে কল করেছেন। ধন্যবাদ বিষয়টা বোঝার জন্য। তৌসিফ তর্জনী আঙ্গুল গালে ঠেকিয়ে কিছুটা ভাবুক সুরেই বলে, আমি চাই আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পড়াশোনাটা অফ করে দিন। একটা মেয়ের জন্য গ্র্যাজুয়েশনটাই এনাফ। এমবিএ করা, সংসার, বাচ্চা কাচ্চা সামলানো ভীষণ টাফ। কি দরকার এত চাপ নেওয়ার? রিল্যাক্সে সংসার করবেন, স্বামীর মন জুগিয়ে চলবেন, দ্যাটস ওকে। শেহরিন কিছুক্ষণ স্তব্ধ চোখে তাকিয়ে থাকে তৌসিফের দিকে। এসি চললেও শরীরটা তার ঘামতে থাকে, গরম অনুভূত হয়। হাতের কফিটা টেবিলে রেখে শান্ত কণ্ঠেই বলে, একজন ক্যাডারের স্ত্রী শুধুমাত্র গ্রাজুয়েট হবে, আপনার মান সম্মানে লাগবে না? মান সম্মানে কেন লাগবে? চুয়েটের ট্যাগ তো লাগিয়ে রেখেছেন নিজের সঙ্গে। মানুষজনের মুখ বন্ধ করতে এতটুকু হলেই চলবে। আর বিশেষ করে আমাদের ফ্যামিলিতে কোনো মেয়েই জব করে না, প্রয়োজন হয় না আর কি। আমাদের পুরুষের ইনকামই যথেষ্ট। আচ্ছা, কিন্তু ধরুন গ্রাজুয়েশন শেষ করার পর আমি চাইলাম জব করব, এমবিএ কমপ্লিট করব, আপনি তো আমাকে ভালোবাসেন, মানবেন না? তৌসিফ এলিয়ে দেওয়া শরীর টেনে সোজা হয়ে বসে টেবিলে, দু হাত মুঠো করে কিছুটা শেহরিনের দিকে ঝুঁকে মুখে হাসি টেনেই বলে, ভেরি ক্লেভার গার্ল ইউ আর। ডিরেক্ট ইমোশনালি হিট করতে চাইছেন? সরি, আপনার কাছে সিরিয়াস ম্যাটারটা ইমোশনাল লাগলো কেন বুঝতে পারলাম না। সেরকমটাই। যাই হোক, আমি বুঝতে পারছি না আপনি কেন এই কথা বলছেন। আপনি আপনার বাবার একমাত্র সন্তান, সমস্ত প্রপার্টি আপনার নিজের, ফাইন্যান্সিয়াল দিকে কোনো ঘাটতি নেই। হোয়াট ডু ইউ ওয়ান্ট টেক আননেসেসারি পেশায়? শেহরিন তার ছিল মাখা হাসি হাসে শীতল কণ্ঠেই বলে, এই বিষয়টা আমার মানতে ভীষণ কষ্ট হচ্ছে। একজন বিসিএস ক্যাডার হয়ে আপনি এই ধরনের কথা বলছেন? শিক্ষাকে মেরুদণ্ড হিসেবে বিবেচনা করে আপনি এই পর্যায়ে এসেছেন, অথচ সেই শিক্ষাকে তুলনা করছেন বাবার সম্পত্তির সঙ্গে। রিয়েলি দ্যাট সাউন্ডস স্ক্যারি টু মি। তাহলে স্কুল কলেজে পরিদর্শনে গিয়ে বাচ্চাদের আপনি কি শিক্ষা দিয়ে আসেন? যাদের বাবার সম্পত্তি আছে তারা যেন শুধু গ্রাজুয়েশন কমপ্লিট করেই থেমে যায়, তাই তো? তৌসিফ শেহরিনের তার ছিল মাখা হাসি আর কথায় মুখে আধার নামায় থমথমে গলায় বলে, বিষয়টার ভুল ডেফিনেশন বের করছেন আপনি। প্লিজ আমার ভুল ধরতে আসবেন না এ ব্যাপারে, অন্তত আমাকে আমার মতো করে বুঝে নিতে দিন। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ কথায় আসি। আপনি তো আমার সৌন্দর্যতা দেখে পছন্দ করেছেন, অ্যাকচুয়াল আমিটা কি সেটা তো জানেন না, তাই না? ওকে, ক্লিয়ার করি তাহলে। প্রথমত, আমি রোম্যান্টিসিজম শব্দটার সঙ্গে ভীষণ অপরিচিত। যেমন ধরুন, এই যে আপনার আমাকে প্রথম দেখাতেই ভালো লেগেছে, ভালোবেসে ফেলেছেন, অথচ পরপর দুইবার মিটেও আমার মনে আপনার জন্য কোনো ফিলিংসই তৈরি হয়নি, কোনো ভাবনার চিন্তা আসেনি। বিষয়টা শুনতে খারাপ লাগলেও সত্যি, আমি এক্ষেত্রে দুর্বল। আমি ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট
কম মাইন্ড ব্যাক। সবসময় হই হুল্লোড় বা আমাদ প্রমাদের মধ্যেও থাকি না, আবার একদম চুপচাপও থাকি না। পরিস্থিতি পরিবেশ অনুযায়ী নিজেকে প্রকাশ করি। আপনার কাছে বিষয়টা হয়তো আনইজি লাগতে পারে, যেমন আপনি আমাকে বলেছেন এই জায়গায় উচ্ছ্বসিত হও বা চুপ থাকো, আমি সেটা করতে পারলাম না। একটা অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট হবে আর কি। আমি খুব আনাড়ি এবং ঘরোয়া কাজে অপটু একটা মেয়ে। সংসারের 19% বিষয়ই জানি না। আপনার কথা অনুযায়ী যেটা বুঝলাম, আপনি সংসারী মানুষ। এক্ষেত্রে হয়তো বিরাট সমস্যা তৈরি হবে। শেহরিনের কথা শেষ হতেই তৌসিফ লম্বা করে দীর্ঘশ্বাস ছাড়ে, পুনরায় চেয়ারে হেলান দিয়ে হেসে বলে, আপনি তো দেখছি জটিল মানুষ, চেহারা দেখে বোঝার উপায় নেই। এজন্যই বলছি গ্রাজুয়েশন কমপ্লিট করার শেষে সংসার ধর্মে মন দিন, এগুলো সমস্যা দূর হয়ে যাবে। বাট বিষয়টা তো আপনি ক্রিটিসাইজ করে দেখলেন। আপনি বিষয়টা সহজ করছেন না কেন? একটা ভালো ঘরোয়া মেয়ে দেখে বিয়ে করে নিন, সমস্যা সলভ। সরি, তৌসিফ যাকে পছন্দ করে তাকে বিয়ে করবে। আফটার অল এমন জিরো ফিগার সাথে সুন্দর মেয়ে পাওয়া কঠিন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি এখনো সিঙ্গেল, আই মিন। শেহরিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তৌসিফের দিকে। তৌসিফ শেহরিনের শক্ত চাহনি দেখে উচ্চ শব্দে হেসেই বলে, কোনো পিছুটা নেই, এটা বোঝাতে চেয়েছি। প্লিজ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এনিথিং এলস। আপনার আর কিছু জানার আছে? না, আর কিছু জানার নেই। বিয়ের পর সব সমস্যা দূর হয়ে যাবে, এসব নিয়ে আপনার মোটেও ভাবতে হবে না। আপনার কিছু জানার আছে কি আর? না, এনাফ জেনেছি, আর কিছুর প্রয়োজন নেই। ওকে, তাহলে কালকে আসছে আপনাকে নিজের করে নিতে। শেহরিন ঘড়িতে সময় দেখে ওঠে পড়ে, ব্যাগটা কাঁধে নিয়ে হাসি মুখেই বলে, দেখা হবে। চলুন ড্রপ করে দিই আপনাকে। নো থ্যাঙ্কস, আমি যেতে পারবো। শিওর? হোয়াই নট, গুড বাই। শেহরিন বিল মিটিয়ে পা বাড়ায় গন্তব্যের উদ্দেশ্যে। স্লাইডিং ডোর টেনে বাহিরে পা দেওয়া মুহূর্তে এক পলক ফিরে তাকায় তৌসিফের দিকে। বেচারা ফোন নিয়ে ব্যস্ত। ঠোঁটের কোণে বাঁকা হাসি বজায় রেখে সে কিঞ্চিত মাথা নাড়িয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়। তৎক্ষণাৎ বের হয়ে যায় ক্যাফে হতে। রাত 9টা, নিকুঞ্জমহল। আর মাত্র 15-20 মিনিটের মাঝেই বাবার আগমন ঘটতে চলেছে নিকুঞ্জমহলে। সেই খুশিতে শেহরিন বারে বারে পথ দেখছে ছটফটিয়ে। ব্যালকনি হতে নিচের গেটটায় রেখেছে সূক্ষ্ম দৃষ্টি। কখন গাড়ির শব্দ হবে, কখন ফ্রন্ট লাইটের আলো প্রবেশ করবে ভিতরে। হাতে পরনের জামায় তার মশলার গুঁড়ো মাখানো। প্রায় 2 ঘন্টার চেষ্টায় বাবার জন্য সে স্পেশাল চিকেন কারি রান্না করেছে। যদিও ইন্সট্রাক্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কাজু বুয়া, তবুও নিজ চেষ্টায় কোনো কমতি রাখেনি। কাজু বুয়া স্বয়ং তাকে ক্রেডিট দিয়েছে, আর এতেই মেয়ে মহা খুশি। অপেক্ষায় নিমজ্জিত রমণী এবার পায়চারি শুরু করে নিজ ঘরের ব্যালকনিতে। হাতে ফোন চেপে ধরে সে একটু পর পর সময় দেখে আর গণনা করে, আর এভাবেই কাটে কিছুক্ষণ। ঘড়ির কাঁটা হেলে দুলে যখন 15 মিনিট পার করে 17 মিনিটে চলে আসে, ঠিক তখনই নিজ হতে আওয়াজ আসে গাড়ি প্রবেশের। শেহরিনের কর্ণকুহরে পৌঁছায় তা, আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে হাতে থাকা ফোনটা বিছানায় ফেলে সোজা দৌড়ে চলে যায় নিচে। বাবা, রেজওয়ান সাহেব গাড়ি হতে নামতে না নামতেই কন্যা সে তাকে পাকড়াও করে ধরে। নিজেকে সামলে স্নেহাতুর কণ্ঠেই বলে, ওরে পাগলি মা আমার, আস্তে আস্তে পড়ে যাবে তো। কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার জন্য, এত দেরি করলে কেন? রেজওয়ান সাহেব মেয়ের কথা শুনে অবাক হন। হাতের শার্ট তুলে ঘড়ির দিকে তাকিয়েই বলেন, কই দেরি মা, সময় তো ঠিকই আছে। দেরি করেছো। আমি অপেক্ষা করেছি মানে তুমি দেরি করেছো। অবুজ কন্যার কথা শুনে রেজওয়ান সাহেব অল্প বিস্তর হাসেন, কপালে আলতো চুমু এঁকে চুলে হাত বুলিয়ে দিয়েই বলেন, আচ্ছা বাবা, সরি তার জন্য। এবার চলো ভিতরে। চলো। রাতের খাবার সাজানো হয়েছে বেশ আয়োজন করে। স্বয়ং শাহিদা বেগম আজ নিজ হাত লাগিয়েছেন কাজে, তবুও সেটা টুকটাক প্লেটিং এর ক্ষেত্রে শুধু। বাকি রান্না বান্নার দিকটা কাজে বোয়ায় সামলিয়েছে পুরোটা। আর শেহরিন তৈরি করেছে একটা আইটেম। অন্যদিন হলে মিসেস শাহিদা এইটুকুও করতেন না, কিন্তু আজ শেহরিনের বাবার উপস্থিতিতে নিজেকে কর্মমুখী নারী হিসেবে পরিচিতি করতে তার এই টুকটাক নড়াচড়া। হয়েছে হয়েছে, আর দিতে হবে না। অনিভা, তুমিও বসে যাও। না মামি, আপনি বসুন, আমি সার্ভ করছি। বাচ্চা মেয়ে বলে কি, তুমি পারবে নাকি সার্ভ করতে? বসো বসো। শেহরিন বাবার সামনে মামির আজকে এত ভালো রূপ দেখে কিঞ্চিত ঠোঁট কামড়ে হাসে, মনে মনে উচ্চারণ করে,
কানাবগির মা গিরগিটির মতো রং এত তাড়াতাড়ি পাল্টে ফেললো কি করে? আমি সার্ভ করতে পারি না তাই না? কালকে রাতে কি জমের ভূত এসে তোমাকে সার্ভ করে দিয়ে গিয়েছিল? এত নিখুঁত অভিনয়ের জন্য তোমাকে অস্কার দেওয়া উচিত। মামুনি, তুমি আনিবা আপুকে বলেছো কেন সার্ভ করতে পারে না? আপু নিজেই প্রতিদিন খাবার সার্ভ করে আমাদের। আরুষের মুখ ফুলিয়ে কথায় শাহিদা বেগম ঘাম ছোটে করার চাহনি নিক্ষেপ করতে গিয়েও যেন করতে পারেন না। তার সহযোদ্ধা মনিকা আন্টি পরিস্থিতির অনুকূলে আনতে হাসি মুখেই বলে, আরস বাবা, বড়দের মাঝে কথা বলতে হয় না। মোমো দেখেছো না, চুপচাপ খেতে বসেছে, তুমিও সেভাবে খাও। বাচ্চারা এখন কি যে বলে না। অনিভা, বসো তুমি। মনের কথা এভাবে অলৌকিকভাবে প্রকাশ হয়ে যাওয়াতে শেহরিনের ঠোঁটে হাসি বিস্তর হয়, তবে সেটা সে কৌশলে চেপে রাখে। বাবা, এটা আমি আজকে রান্না করেছি। রিজন সাহেব খাওয়া থামিয়ে মেয়ের পানে তাকান, উচ্ছ্বাসিত কণ্ঠ উগরেই বলেন, তুমি রান্না করছো? বাহ বাহ, দেখি দাও দাও, আগে বলবো না? শেহরিন তার স্পেশাল চিকেন কারি প্রথমে বাবাকে, এরপর একে একে সবাইকে সার্ভ করে দেয়। মুখ হতে তার হাসি সরেই না, কারণ আজ আর তাকে রান্না নিয়ে প্রশংসাসূচক বাণী শোনার জন্য অধীর অপেক্ষায় থাকতে হবে না। আজকে তার বাবা রয়েছে, প্রশংসার বন্যা এমনিতেই বয়ে যাবে নিশ্চিত। রেজন সাহেব চিকেন কারি দিয়ে ভাত মেখে প্রথম লোকমা মুখে নেন, অতঃপর খেতে খেতে মেয়ের দিকে পরম তৃপ্তির সহিত তাকিয়েই বলেন, অসাধারণ হয়েছে মা, অসাধারণ। ধন্যবাদ বাবা। কি শফিক, আমার মেয়ের হাতের জাদু দেখেছো তো? মেয়ে কিন্তু আমার আর ছোট নেই, বড় হয়ে গেছে, রান্না শিখে ফেলেছে। একে একে বাবা মামা আরস মোমোর হতে রান্নার প্রশংসা কুড়িয়ে শেহরিন আনন্দে হাওয়ায় ভাসে। আজ সেদিনের মতো তার আর কষ্ট লাগছে না, মন খারাপ লাগছে না, যদিও সে রান্না বিষয়টাকে মোটামুটি আয়ত্তেও আনতে পারেনি। অন্যের সাহায্য ছাড়া ধরতে গেলে সম্ভব হয়ে ওঠা একা একা ওঠে না। তবে এখন হতে তার ভীষণ শখ জেগেছে, সে রান্না শিখবে, বাবার জন্য রান্না শিখবে সে। কত মেয়েরা বাবাকে মজার মজার রান্না করে খাওয়ায়, তাহলে সে কেন বাদ রইবে? দরকার হলে কোনো কোর্সে ভর্তি হয়ে সে এই গুণটা নিজের মাঝেই আনবে। শাহিদা, তোমরা বসো, আমার মেয়ের হাতের চিকেন কারি টেস্ট করো। দুলা ভাই, আপনারা খেয়ে নিন, তারপর আমরা বসবো সবাই, সমস্যা নেই। আরে সমস্যা নেই, মানে একসঙ্গে সবাই মিলে খাবো। শেহরিন মা, মামি আন্টিকে বসতে বলো, ওনাদের খাবার সার্ভ করে দাও। জি বাবা। শাহিদা বেগম মিসেস মনিকা মন হতে খুশি হতে না পারলেও ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে রাখেন। শেহরিনের ব্যাপক প্রশংসা তাদের গায়ে আগুন জ্বালানোর মতো র্যাশ দেয়, কিন্তু উপায়ন্ত না পেয়ে রেজন সাহেবের চাপে বাধ্য হয়ে বসেন খেতে। অন্যদিকে শেহরিন তাদের এমন অন্ধকার মাখা মুখ দেখে নিঃশব্দে হেসে খাবার সার্ভ করে। আরে খেয়েই চলছো তোমরা, শুধু আমার মেয়ের রান্নার প্রশংসা করছো না কেন? ভালো লাগেনি, অথচ অনেকটাই তো খেয়ে ফেলেছে দেখছি। কি শাহিদা, ব্যাপার কি? না না দুলা ভাই, ভালো হয়েছে। মোমো মায়ের আমতা আমতা স্বরে প্রশংসা শুনে মুখ টিপে হেসেই বলে, ফুপাজান, আসলে মামুনি রান্না ভালো হয় না জন্য সে কারো রান্নার প্রশংসা করে না। তাই নাকি? কি বলছো মোমো? মায়ের সম্পর্কে কেউ এভাবে বলে? এটা কিন্তু বেয়াদবি। ওকে ওকে, তোমরা থামো, আমি জার্কিং করে ঝামেলা মিটিয়ে দিচ্ছি। আমাদের বাসায় এখন সেরা রাঁধুনের তালিকায় 1 নম্বরে রয়েছে আমাদের সবার প্রিয় অনিভা আপু, 2 নম্বরে আমাদের সবার প্রিয় কাজু বুয়া, আর 3 নম্বরে? আরস খাওয়া থামিয়ে বাম গালে হাত রেখেই বলে, ফুফাজান মামুনি আর আন্টিকে মিলে 3 নম্বরে স্থান দিই। না না, 3 নম্বরে তো বাবা থাকবে, 4 নম্বরে মামুনি আর আন্টি। এবার ঠিক আছে। দুজন মিলে 4 নম্বরে কেন? কারণ মামুনি আর আন্টিরা রান্না একদমই সেম, মোটেও ভালো লাগে না। রিজন সাহেব স্মিত হেসেই বলেন, এভাবে বলতে হয় না আম্মু সাহেবা, মামুনিদের রান্না কখনো খারাপ হয় না, তাদের হাতে স্পেশাল জাদু থাকে, সেটা হচ্ছে তাদের ছোঁয়া, যেটা খাবারকে অমৃত করে তোলে। কিন্তু ফুফাজান, মামুনি আর আন্টি তো সবসময় সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকে, হাতের নখ নষ্ট হয়ে যাবে জন্য নিজ হাতে রান্না করে না, স্পর্শ পাবে কি করে, এজন্যই হয়তো রান্না মজা লাগে না। দু ভাই বোনের চুলচেরা বিচার বিশ্লেষণে খাবার হজম করতে অসুবিধা হয় শাহিদা বেগম আর মিসেস মনিকার।
থমথমে মুখ চেয়ে থাকেন ছেলে মেয়েদের দিকে। এমন ছেলে মেয়ে আমি আগে কোথাও দেখিনি আপা, বিশ্বাস করো। তোমার ছেলে মেয়েকে দেখে অবাক না হয়ে পারছি না। আমার ঘর শত্রু বিভীষণ তৈরি হয়েছে। রেজওয়ান সাহেব শফিক সাহেবের দিকেই তাকান, গম্ভীর কণ্ঠেই বলেন, বাচ্চাদের অভিযোগ ফেলে দেওয়ার মতো নয়, বিষয়টা তার উপর গুরুত্ব দাও। এখন ওদের প্রপর যত্নের বয়স, মায়ের হাতের রান্না মজা করে খাবে, সারা জীবন মনে রাখবে। এগুলো শুনতে হচ্ছে কেন? জি দুলাভাই, আসলে আসল নকল কিছুই নয়, তোমাকে দ্বারা হইবে না। সাইদা তুমি শোনো, বাচ্চাদের অভিযোগগুলো আমার খারাপ লাগলো ভীষণ। তুমি নখের যত্নের জন্য ওদেরকে এভাবে তোমার মমতা থেকে দূরে রাখবে? এই যে খারাপ একটা মনোভাব তৈরি হয়েছে তোমার প্রতি, শুনতে কি ভালো লাগছে? আমরা না হয় কাছের মানুষ বিষয়টাকে এভাবে দেখছি, বাইরের মানুষদের সামনে এসব বললে মান সম্মান থাকবে তোমাদের? বাবা মা হয়েছে, বাচ্চাদের রান্না করে খাওয়াতে পারবে না, এটা কেমন কথা? বাচ্চাদের চেয়ে নখের গুরুত্ব বেশি নাকি? দুলাভাই, প্লিজ এক্সকিউজ দেখাতে আসবে না। যদি দেখাও তো যুক্তিসঙ্গত হতে হবে, পারবে কি? শাহিদা বেগম চুপচাপ খাবার নাড়তে থাকেন, তার মাথা নিচু সঙ্গে নীরবতা দেখে রেজওয়ান সাহেব দীর্ঘশ্বাস ফেলেই বলে, এই বাচ্চাগুলো একটা গোল্ডেন ফ্রেজের মধ্যে দিয়ে যাচ্ছে, জীবনের সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত পার করেছে, যেখানে তাদেরকে এখনো কোনো চিন্তা ভাবনা স্পর্শ করতে পারিনি। যখন ওরা বড় হয়ে এক এক জায়গায় চলে যাবে, তখন মন চাইলেও ভালো রান্না করে খাওয়াতে পারবে না, তখন হয়তো আজকের কথা ভেবে আফসোস করবে। তাই যত্ন নাও, ভালোবাসো। তোমাদের বাচ্চারা লাকি যেন তারা বাবা মা দুজনকেই পাচ্ছে। আমার বাচ্চাটা কিন্তু পায়নি। আমি যতই আমার মেয়েকে ভালো রাখি না কেন, মায়ের সমতুল্য ভালোবাসা কখনোই দিতে পারবো না। এটা সৃষ্টিগত হতে আলাদা একটা নিয়মিত। বুঝতে পেরেছো কি আমার কথা? জি। গুড, নাও এখন খাওয়া শুরু করো সবাই। শফিক সাহেব স্তম্ভিত নয়নে খাবার প্লেটের দিকে তাকিয়ে থাকেন। হাত দানা স্পর্শ করলেও গলা দিয়ে খাবার তার নামে না। এক অজানা অস্বস্তিতে সে ভুগতে শুরু করেন। রেজওয়ান সাহেবের প্রতিটি কথা তার অন্তরে গিয়ে লেগেছে। চাক্ষুষকেও এভাবে তাদেরকে প্যারেন্টিং এর ল্যাকটা ধরিয়ে দেবেন ভাবতে পারেননি কখনো। এই বিষয়টা নিয়েও কখনো গভীরভাবে ভাবেননি। কথাগুলো শুনতে কষ্ট লাগলেও সত্যি অস্বীকার করার উপায় নেই। রাত বাজে 10:30। এবার ভার্চুয়ালি মিটিং ছেড়ে বাবা মেয়ে ব্যালকনিতে বসেছে সশরীরে মিটিংয়ে। যদিও রেজন সাহেব ব্যস্ত মেয়েকে খাইয়ে দিতে, এরপরও তাদের আলাপচারিতা থেমে নেই। হাতে থাকা প্লেটে সেই বিখ্যাত চিকেন কারি দিয়ে সে মেয়েকে সাদরে খাইয়ে দিচ্ছেন। অন্যদিকে শেহরিন হাতে পানির পট নিয়ে বাবার হাতে খাবার খেতে খেতে সংক্ষিপ্তভাবে কথা গুছিয়ে নেয় নিজের মতো করে। সেকেন্ড মিটার এক্সপিরিয়েন্স কেমন হলো? বাবা, জি মা। আমি আজকে তোমাকে পুরো ঘটনার কিছুই বলতে চাই না, খুব ছোট করে জাস্ট দুটো কথা বলতে চাই। আশা করি তুমি এটাই বুঝবে। রিজওয়ান সাহেব ভাত মাখতে গিয়ে হাত থামিয়ে ফেলেন। যে মেয়ে তাকে কোনো কিছু হলেই সেটার আদি অন্ত সবিস্তারে বর্ণনা করে, সে কিনা শুধুমাত্র আজকে দুটো কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে। বিষয়টা কি জটিলতার পর্যায়ে চলে গিয়েছে, নাকি মেয়ে হেজিটেট ফিল করছে? এর মধ্যে হয়তো কিছু একটা হবে। নরম গলায় মেয়ের দিকে তাকিয়েই বলেন, ঠিক আছে মা, আমি চেষ্টা করব তোমাকে বোঝার। বলতে পারো তুমি? শেহরিন দু ঢোক পানি খেয়ে নেয়। ওয়াটার পটটার মুখ লাগাতে লাগাতেই ঠান্ডা গলায় বলেন, জনাব তৌসিফ সাহেব একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, তবে তার মনুষ্যত্ববোধ, বিবেচনাবোধ এবং দৃষ্টিভঙ্গি অত্যন্ত নিম্ন এবং অগ্রহণযোগ্য। তিনি বইয়ের জ্ঞানে শিক্ষিত, কিন্তু মানুষ হিসেবে নয়। আর না, এটা কি এখনই করে দেবো? শেহরিন কথা শেষ করার আগেই থেমে যায়। বাবার দিকে তাকিয়ে সে নির্মল হাসি হাসে। সুপারম্যান বুঝে ফেলেছে তাকে ইতোমধ্যেই। রিজওয়ান সাহেব মেয়ের মুখে লোকমা তুলে দিতে দিতেই বলেন, কালকে না করে দিলেই হয়ে যেত না? ওনাদের শুধু শুধু আশাটা। কি করে না করতাম বাবা? কালকে উনি আমাকে বাসায় পৌঁছে দেয়নি, বিকজ কাজে আটকা পড়ে গিয়েছিল। আমাদের চোখে এটা দায়িত্ব জ্ঞানহীনতা, কিন্তু মামা মামি কিংবা আরাফাত আঙ্কেলের চোখে কি তাই? তারা তো ক্যাডার সাহেবকে পীর মনে করেন। আর তোমার কাছে থেকে যখন রিজন শুনতে চাইবে, তুমি মোটেও এই একটা কারণ দেখিয়ে তাদের দমাতে পারবে না বাবা। আমি একটু হলেও চিনেছি তাদের। তুমি আজকে ওনাকে ডেকে কি
আমি ওনাকে আজকে ডেকেছিলাম মূলত সার্বিকভাবে পর্যবেক্ষণ করতে। প্রথম দিনেই তার প্রতি আমার নেগেটিভিটি জন্মেছিল। আমি সেটাকে উৎস অবস্থায় রেখে আবারও দেখা করেছি। অ্যাজ আ রেজাল্ট আমি ক্যাফে হতে বের হওয়া মাত্র সিদ্ধান্ত নিয়েছি এটা এখানেই শেষ করা উচিত, আর কোনোভাবেই সামনে আগাতে দেওয়া সম্ভব নয়। এখন যদি সবাই আমাকে কারণ জিজ্ঞেস করে আমি যথাযথভাবে প্রকাশ করতে পারবো। আমি তার সাথে আজকে দেখা হওয়ার আগ মুহূর্ত অবধি একটা দায়বদ্ধতার মধ্যে ছিলাম। এক মামি মনিকা আন্টি আমাকে বারবার বলছিলেন মামার সম্মান জড়িয়ে আছে, আমি যেন সেটা বিঘ্নিত না করি। এমনকি মামা নিজেও তাই বলেছিলেন। 2, ওনার বাবা তোমার সাথে কথা বলেছেন প্রচণ্ড আগ্রহী হয়ে। সো আমি একটা মাত্র কারণ দেখিয়ে না করে দিতে পারি না। এটা লজিক্যালিও যায় না। বহু মিটিং বের করতে পারবেন তারা। গুড ওয়ার্ক, বাট তুমি শুধু আমাকে এইটুকু বলো, তোমার যে তার প্রতি খারাপ একটা ইমপ্রেশন তৈরি হয়েছিল সেটার মাত্রা কি আজকে আরও বেড়ে গিয়েছে? শেহরিন স্তব্ধ চোখে তাকায় পাপার দিকে, শান্ত গলায় বলে, একজন মানুষের প্রতি একজন মানুষের সামান্য কারণেও খারাপ ইমপ্রেশন তৈরি হয় বাবা। আমারও কালকে সেটাই হয়েছিল, জাস্ট ওনার দায়িত্ব জ্ঞানহীনতা দেখে। বাট আজকে আমি এই খারাপ ইমপ্রেশনটাকে সরিয়ে মেইন 3টা রিজন বলছি যেটা আমাকে এই সিদ্ধান্ত নিতে হেল্প করছে। 1, ইমোশনাল ইনকম্প্যাটিবিলিটি। তার সাথে আমার মানসিক বোঝাপড়া, চিন্তাধারা এবং মূল্যবোধ টোটালি ভিন্ন। 2, কমিউনিকেশন ডিসকমফোর্ট। 3, মিসলাইনমেন্ট অফ ফিউচার গোলস। মানে সে ভবিষ্যৎ নিয়ে যে চিন্তাধারায় আছে আমার পক্ষে সেটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। মেয়ের প্রখর চিন্তাধারা দেখে অভিভূত হন রেজওয়ান সাহেব। অবাক কণ্ঠস্বরেই বলেন, তুমি তো দেখছি বাবাকেও 30 থেকে 0-তে গোল দিয়ে দিলে মা। গড ব্লাস ইউ। অনেক বড় হও, সেই সাথে এমন চিন্তা ধারণা বজায় রাখো যেন মানুষ তোমার করা নাতে দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ করতে না পারে। ধন্যবাদ বাবা আমাকে বোঝার জন্য। বাবা মেয়ের চলমান কথা প্রবাহমান নদীর ন্যায় বইতে থাকে। সম্পূর্ণ ভাতটুকু পরম যত্নে খাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তোলে শেহরিন। আজ কতদিন পরে বাবার হাতে ভাত খেলো সে। চট্টগ্রামে আসার পর এই প্রথম তার মনে হচ্ছে পেট মন দুটোই ভরল অবশেষে। এতদিন তো সে শুধু ক্ষুধার নিবারণ করেছে, তৃপ্তি পায়নি কোনো কিছুতেই। বাবা তুমি মোটেও ভাববে না কালকের বিষয় নিয়ে। বিয়ের বিষয়টা এসছে পারিবারিকভাবে মামা মামির মাধ্যমে, তাই আমি চাই পারিবারিকভাবেই এটার সমাপ্তি ঘটুক। শুধু পরিবর্তন হিসেবে মামা মামির জায়গায় তুমি থাকবে। যদি ওনার সাথে আমার এমনই কোনো ভালো সম্পর্ক থাকতো তাহলে আমি নিজেই বলতাম, নিজেই না করে দিতাম, বাট সেরকম কিছু হয়নি। আর বেশি কিছু না, তুমি শুধু পড়াশোনার বিষয়টা তুলবে, এটাই এনাফ নাকচ করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তবে শোনো, আজকে তুমি যেমন নিয়েছো কান্ডারের এক্সাম, কালকে আমি নিব নেতা সাহেবের এক্সাম। নেতা সাহেবের কথা উঠতেই শেহরিন এক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে থাকে। রেজন সাহেব চোখ হতে চশমা খুলে পরিষ্কার করতে করতেই বলেন, আজকে দেখা হয়েছিল কি? মিস গিয়েছে? এক্সকিউজ মি। মানে না, মানে ভালো হয়েছে দেখা হয়নি। শিওর? নয়তো কি? আজকে দেখলাম আসার পথে তাকে। শেহরিন খানিকটা কৌতূহলী চোখে তাকায় পাপার দিকে, অতঃপর অন্যমনস্ক ভাব ধরে জিজ্ঞাসা করে, কোথায়? তোমাকে বলবো কেন? এক্সকিউজ মি, আমি কি শুনতে চেয়েছি নাকি? আমি এমনি জিজ্ঞেস করেছি। রেজন সাহেব বসা ছেড়ে উঠে দাঁড়ায়, চোখে চশমা পরে শার্ট টান করেই বলে, এমনি জিজ্ঞেস করেছো জন্য বললাম না, সত্যি সত্যি জিজ্ঞেস করলে নিশ্চয়ই বলতাম। কি যে দেখলাম। কি দেখেছো? এমনি জিজ্ঞেস করলে আমি উত্তর দিই না। শেহরিন বাবার চালাকিতে পড়ে গ্যারাকলে। বেহুদা মন শুধু শুধু তাকে বিরক্ত করছে। সে জানতে চায় না, কিন্তু তার মন তাকে ছাড়ছে না। শুনতেই হবে যেন। কি দেখছে বাবা? আর সেই মোমোদের মতো কোনো মেয়ে? উফ বাবা, সত্যি সত্যি জিজ্ঞেস করেছি, এবার বলো। রেজন সাহেব ঠোঁট চেপে নিজের হাসি দমান। যাওয়ার পথে পিছু ঘুরেই বলে, দেখলাম নেতা সাহেব একখানা সুদর্শন পুরুষ। বাবা চলে যেতেই শেহরিন ভ্যাবাচাকা খেয়ে বসে পড়ে। এভাবে বোকা বানালো বাবা তাকে। ছিছি, কি ভাবলো? হুট সব দোষ এই মনের। বেশি বাড়াবাড়ি তাই না? কল্পনায় অবাধ্য মন তাকে উস্কে দিয়েই বলে, বারে জেলাসি ফিল করো নিজে আর দোষ হয় আমার। আইরন।
শুক্রবার বিকাল 5টা সূর্য ধরণীতে প্রস্ফুটিত হতে হলেই সাথে সাথে বাড়ে বেলা মধ্যাহ্নকে কাটিয়ে আসে অপরাহ্নের পালা। আর ঠিক সেই লগ্নে নিকুঞ্জ মহলে উপস্থিত হয়েছে তৌসিফের পরিবার। এসেছেন তার দুই চাচা চাচি, বড় বোন এবং বোন জামাই। শফিক সাহেব ও আরাফাত সাহেব তাদেরকে আপ্যায়ন করেন বেশ সাদরে যত্নে। অন্যদিকে শাহিদা বেগম এবং মিসেস মনিকা আজ পুরো দোস্তর সংসারী হয়ে উঠেছে কাজে। বিষয়টা আকাশ কুসুমের মতো হলেও সত্যি, বিশেষ করে কালকে রাতে রিজওয়ান সাহেবের কথায় নিজেদেরকে একটু পরিবর্তনের খাতায় নাম লিখিয়েছেন তারা। হরেক পদের নাস্তার তৈরিতে তাই দিয়েছেন কাজু বুয়াকে ছুটি। তবে তাদের এই পরিবর্তনটা নিজেদের ভুল বা অনুতপ্তের জন্য নয়। এর পেছনে আসল কারণ শেহরিনকে যথাসম্ভব এই বাসা হতে তাড়াতাড়ি বিদায় করা। কালকে ওভাবে অপমান তাদের গায়ে ফুসকুড়ির নেই দেখা দিয়েছে। সিদ্ধান্তে উপনীত হয়েছে 4 বছর এই মেয়েকে বাসায় রাখা মানে প্রতি মুহূর্তে এরকম অপমানিত আর ঝামেলার সম্মুখীন হওয়া। ছেলে মেয়ে দুটোর ব্রেন ওয়াশ করে তাদের বিপক্ষে নিয়ে যাও, যা কোনোভাবেই হতে দেবে না তারা। যেভাবেই হোক আজকের বিয়েটা পাকাপোক্ত করেই ছাড়বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ড্রয়িং রুমে বসারত ব্যক্তিগণের মধ্যে এসে উপস্থিত হন রিজওয়ান সাহেব। তৌসিফের বড় চাচা ইসহাক আহমেদ এবং ছোট চাচা ইমদাদুল আহমেদের সঙ্গে কুশলাদি সম্পন্ন করে আসন গ্রহণ করেন তিনি। কেমন আছেন ভাই সাহেব? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন? জি ভালো। সেই সাথে আপনার সাথে দেখা হয়ে আরও ভালো লাগছে। ধন্যবাদ, আমারও ভালো লাগছে। শালা, উনি হচ্ছেন আমাদের হবু বউয়ের বাবা। ইসহাক সাহেব তার গিন্নিকে রিজওয়ান সাহেবের সঙ্গে স্বল্প পরিচয় করিয়ে দিয়ে বলেন, আমি হচ্ছি তৌসিফের বড় চাচা, আর ইমদাদ হচ্ছে ছোট। ইজাজ মানে তৌহিদের বাবা আমাদের মেজ ভাই। ওর ছোট মেয়ে বর্তমানে আমেরিকায় আছে, সেখানেই বেড়াতে গেছে পেতনি সহ। তবে গিয়ে তো তা ভাই ভীষণ আফসোস, ছেলের মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করবে অথচ নেই দেশে। আমাদেরকে তো এক প্রকার তো জবরদস্তি করে পাঠিয়েছে আজকে। অবশ্যই তৌফিকও কম আবদারি করেননি এক্ষেত্রে। এতকাল হাজার মেয়ে দেখেও পছন্দ হয়নি, অথচ দেখুন আপনার মেয়ে কি ভাগ্য, দেখলে আমাদের ছেলে পছন্দ করে ফেলে তাকে। শুরুর দিকে কথাগুলো ঠিক থাকলেও শেষের কথাটা খুব একটা পছন্দ হয় না রিজওয়ান সাহেবের। ভাগ্য ভালো জন্য তার মেয়েকে পছন্দ হয়েছে, কথাটা তার কাছে হেয় মনে হয়। উনি যদি অবচেতন মনেও বলে থাকেন, তাও সেটা পরোক্ষভাবে অবজ্ঞা করা। কোন জ্ঞানে কথাটি বললে তিনি কে জানে। আমাদেরকেও ছেলে ভীষণ পছন্দ হয়েছে, আর ছেলে হচ্ছে আরাফাতের বন্ধু। আরাফাত আমাদেরকে আপনাদের ছেলের ব্যাপারে সব জানিয়েছে, তাই তো আমরা এক বাক্যে রাজি। রাজি না হয়ে উপায় আছে বলুন? আমাদের ছেলে এত বয়সেই সোনার হরিণ শিকার করে ফেলেছে, খুব একটা সহজ ব্যাপার নয় কিন্তু। শফিক সাহেব হাসতে হাসতেই বলেন, জি জি, তা তো অবশ্যই। আচ্ছা, আমরা মেয়েকে দেখি তাহলে। সময় নষ্ট করে আর কি লাভ? এঙ্গেজমেন্টটা আজকেই সেরে ফেলতে চাইছি, কি বলেন? রেজন সাহেব মুখ খোলার আগেই মিসেস শাহিদা ট্রেখানা সামনে এনে টেবিলে রাখেন। মুখে প্রফুল্ল হাসি টেনেই বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা নিজেরাও সেই প্রিপারেশন নিয়ে রেখেছি। বাহ, তাহলে বেশ ভালো তো। তৌহিদ এবার খুশি তো? তৌসিফ চাচার কথায় লজ্জা পায় কিনা দায়ী, তবে সে হালকা এসে মাথা নাড়ায়। কল্পনায় দুটো চোখে তার ভেসে চলেছে শাড়ি পরিহিত রমণীকে। আজ কোন রঙে মুড়িয়ে আসবে সেটা সে অনুমান করতে ব্যস্ত হয়ে ওঠে। সেই দিন যেহেতু নীল পড়েছিল, আজকে নিশ্চয়ই লাল কিংবা খয়েরি, কে জানে সবুজও হয়তো হতে পারে। তবে যে রঙই পড়ুক না কেন, দৈহিক অবয়বটা নিখুঁতি লাগবে তার কাছে। মনিকা, অনিভাকে নিয়ে এসো। শাহিদা বেগম স্বামীর পাশে বসতে বসতে মিসেস মনিকাকে নির্দেশ দেন শেহরিনকে নিয়ে আসার জন্য। মিসেস মনিকা অপেক্ষায় থাকা নির্দেশখানা পেতেই বিস্তর হেসেই বলেন, জি আপা, এক্ষুনি নিয়ে আসছি। মনিকা একটু দাঁড়াও, জি দুলাভাই। একটু দাঁড়াও। রিজন সাহেবের কথায় বাড়ানো পথে পা থামায় মিসেস মনিকা। পিছু ঘুরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়েই বলে, অনিভাকে নিয়ে আসবো না দুলাভাই? এক্ষুনি প্রয়োজন মনে করছি না, তুমি বসতে পারো প্লিজ।
মিসেস মনিকার সঙ্গে সঙ্গে ড্রয়িং রুমে উপস্থিতরত ব্যক্তিবর্গ প্রায় অবাক হয়ে ওঠে রেজওয়ান সাহেবের না বর্তায়। একে অপরে করে স্বল্প সেকেন্ডের মুখ চাওয়া যায়। জনাব ইসাক আহমেদ নিজের ভেতরে প্রশ্ন দমাতে না পেরে জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা ভাই? জি না ভাই সাহেব, কোনো সমস্যা নেই। আপনারা প্লিজ ব্যস্ত হবেন না। মেয়ের যখন আসার সময় হবে তখন নিশ্চয়ই আসবে। আমরা তার আগে একটু আলাপচারিত সেরে নিই নিজেদের মতো করে। এ তো তাড়াহুড়োর কিছুই নেই। আপনারা প্লিজ নাস্তা করুন। শফিক, প্লিজ ওনাদের নাস্তা সার্ভ করতে হেল্প করো। রেজওয়ান সাহেবের ধীরস্থির কথার মানে সুস্পষ্ট। তিনি আরো কিছু জেনে বুঝে তারপরে সামনে এগোতে চান, যেটা বুঝতে ছেলে পক্ষের আর কারো সমস্যা হয় না। তবে বিস্মিত নয়নও কাটে না তাদের। সোনার হরিণ ছেলে তাদের, মেয়ে পক্ষ হয়ে এত বাজবিচার। বিষয়টা তাদের প্রত্যেকের মুখে অসন্তুষ্টির ছায়া ফেলে। বাজবিচার যদি কিছু করতেই হয় তবে সেটা তারা করবে, মেয়ের বাবা কেন? আঙ্কেল বোধহয় আমার ভাইকে নিয়ে এখনও সংশয় কাটেনি, তাই হয়তো ভরসা পাচ্ছে না। স্বয়ংসের কিছু নেই মা, তবে জানারও শেষ নেই। কোনো কাজ তাড়াহুড়ো করে করতে নেই, এত ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। ভুল? জি ভুল। আমাদের ছেলের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখলে পেয়েছেন কি ভাই সাহেব? ভাই সাহেব, আমরা মানুষ বিচার না করি। যেটা একটা নতুন সম্পর্ক গড়তে অত্যাধিক প্রয়োজন সেটা নিয়ে কথা বলি। ইসাক সাহেব চায়ের কাপটা টেবিলে রেখে কিছুটা সংশয় মিশ্রিত চাহনি নিক্ষেপ করেই বলেন, জি বলা যায়। কাঙ্ক্ষিত অনুমতি পেতে রেজওয়ান সাহেব সরাসরি তৌসিফের দিকে নজর দেন। স্নেহাতুর কণ্ঠেই বলেন, আমার মেয়ের প্রতি বা মেয়ের বাবা হিসেবে আমার প্রতি তোমার কি কোনো চাওয়া পাওয়া বা জানার কিছু রয়েছে বাবা? হবু শ্বশুর হতে সরাসরি প্রস্তাবে তৌসিফ খানিকটা বিস্মিত হয়। সংযত কণ্ঠে প্রত্যুত্তর দেয়, না আঙ্কেল, জানার কিছু নেই, অল ওকে। আর চাওয়া পাওয়া বলতে আপনি খুশি হয়ে আপনার মেয়েকে যা দিবেন সেটাই। আমার নিজস্ব বাড়তি কোনো চাওয়া পাওয়া নেই। আফটার অল আপনি যেটা দিবেন সেটা তো আপনার মেয়েরই থাকবে। তৌসিফের উত্তরে বেজায় খুশি হন তার পরিবার। ইমদাদুল সাহেব উৎফুল্ল হয়েই বলেন, আমাদের ছেলের ওইসব দেনা পাওনা যৌতুকে কোনো লোভ নেই। ভালোবেসে আপনি যা দিবেন সেটা সে সোনা তুল্য করে গ্রহণ করে নিবে। একমাত্র মেয়ের জামাই হতে চলেছে সে। আপনার অবর্তমানে ওদেরই তো সব। সঠিক। রিজন সাহেবের যৎকিঞ্চিত হাসেন তাদের উত্তর শুনে। এটুকুতেই তিনি বুঝতে সক্ষম হন এরা ইনডিরেক্টলি কথা বলতে বেশি পছন্দ করে। তবে তিনিও খানিকটা বাজিয়ে নিতে মুখে চওড়া হাসি টেনেই বলেন, খুব ভালো লাগলো কথাটা শুনে। উচ্চশিক্ষিত ছেলে তুমি। এসব দেনাপাওনার যৌতুক তোমার সাথে কোনোভাবে যায় না, এই মনোভাবটা সবসময় ধরে রাখবে। আর আমিও পার্সোনালি এসব পছন্দ করি না। একটা সুশিক্ষিত মেয়ে যৌতুক কিংবা দেনাপাওনার চেয়ে বহু দামি সম্পদ, যেটা কিনা সারা জীবন অক্ষত থাকবে। একটা সুন্দর পরিবার গড়তে যার অবদান সবচেয়ে বেশি থাকে তার চেয়ে দামি আর কী হতে পারে? ভরি ভরি স্বর্ণ কিংবা অর্থ দিয়ে তাদের মূল্যায়ন করা বোকামি। গোধূলির সময়ে সন্ধ্যা না নামতেই তৌসিফের পরিবারের মুখে নামে আমাবস্যা নেই অন্ধকার। ইসাক সাহেব তৌসিফের দিকে এক পলক তাকিয়ে জোরপূর্বক হেসেই বলে, জি ঠিক আছে বলছেন। বিষয়টা আমারও সমর্থন করছি না, তবে ভালোবেসে কিছু দিতে চাইলে সেটা নেওয়াটা উত্তম। এই ধরুন, আপনি আপনার একমাত্র জামাইকে যদি আপনার টাকা শহরের একটা বাড়ি লিখে দেন ভালোবেসে, সে যদি সেটা না নেয় আপনার কি ভালো লাগবে বলুন? এমনও হতে পারে আপনি এরকম হয়তো আপনিও বোধ করলেন। ভালোবেসে দোয়া দেওয়া উচিত, সম্পদ নয়। কারণ দোয়াটাই অধিক কাজে লাগে। দোয়া থাকলে জীবনে কখনো অভাব সৃষ্টি হবে না ইনশাল্লাহ। সুস্থ সুন্দরভাবে জীবন বেঁচে থাকবে পারলে আর কি চাই? সুখ আহ্লাদ এর মধ্যেই হয়ে যাবে। আর এজন্য আমি ঠিক করেছি আমি আমার মেয়ে এবং মেয়ের জামাইকে শুধুমাত্র এই বড় সম্পদটাই দিব। বাবা হিসেবে মন থেকে অজস্র দোয়া করে দিব। ভাই সাহেব, দেখছি বেশ উচ্চ চিন্তা ভাবনা। ভালো ভালো, তবে দেয়ার নামে একবারই খালি হাতে মেয়েকে দিবেন বলে আমার মনে হয় না। মেয়ের যতটুকু হোক ততটুকু তো অবশ্যই দিতে হবে, তবে এর ব্যতীত অধিক কিছু নয়। সপাটে উত্তরে মুখের হাসি প্রায় চুপসে যায় ছেলে পক্ষের। তবে তৌসিফের বড় বোন তানিয়া মৃদু হেসেই বলে,
আঙ্কেল, আমার একটা প্রশ্ন রয়েছে। আপনি তো বললেন সুশিক্ষিত মেয়েরা নিজেরাই একটা সম্পদ। তাহলে যারা অশিক্ষিত রয়েছে তারা কি সম্পদ নয়? সমাজের পরিবারের বোঝা? তাদের বিয়ে দিতে নিশ্চয়ই সম্পদ দিতে হবে তাহলে? রেজন সাহেব স্মিত হেসেই জবাব দেন। চমৎকার প্রশ্ন করছো। এক্ষেত্রে তোমার সর্বপ্রথম বিবেচনা করতে হবে তোমার মন মানসিকতা কেমন। কারণ মানুষ শুধুমাত্র বিদ্যায় শিক্ষিত হয় না, তার নিজস্ব গুণে ব্যবহারও এবং আচরণে শিক্ষিত হয়। ধরো একটা অশিক্ষিত মেয়েরই বিয়ে হলো কোনো এক পরিবারে, সেখানে গিয়ে তাকে নিশ্চয়ই কেউ বসে বসে খেতে দেবে না, বা সে নিজেও অশিক্ষিত বলে সে বসে থাকবে না। সে সংসারে যাবে, পারিপার্শ্বিক অবস্থা বুঝে এবং সেই অনুযায়ী তার যতটুকু জ্ঞান দক্ষতা রয়েছে সেটা দিয়ে নতুন সংসার গড়তে চেষ্টা করবে। রিমেম্বার, একটা সংসার গড়া কিন্তু সহজ কথা নয়। সে তার গুণের মাধ্যমেই কিন্তু একটা সময় সফল হবে। তুমি যদি বাস্তবে প্রমাণ পেতে চাও, গ্রামে একবার ঘুরে এসে দেখো। আমি নিজে গ্রামের ছেলে, আমি স্বচক্ষে দেখেছি প্রত্যেক পরিবারে তুমি এমন শিক্ষিত গুণী মেয়ে পাবে যারা পাঠ্যপুস্তক বিদ্যার বাহিরেও সংসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পুরুষদের পিছনে ব্যাংকবোন হিসাবে থেকে একটা সুখী পরিবার গড়ে তুলেছে। তুমি কি তাহলে তাদেরকে অশিক্ষিত বলতে পারবে? যুক্তিসঙ্গত উত্তরে তানিয়া এই নিয়ে দ্বিতীয় আর কোনো প্রশ্ন তুলতে পারে না। এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে বলে, না, ঠিক বলেছেন। কিন্তু আঙ্কেল, আমরা যতদূর জেনেছি শেহরিন তো গৃহস্থলীর কাজকর্ম বা সংসারের বিষয়টা খুব একটা ভালো বোঝে না। সেটা তো তোমরা জেনেই নিচ্ছ মা, আমরা তো গোপন করিনি। আর আমার মেয়ের এই বেসিক কাজগুলো শেখানোর কেউ ছিল না যে এটুকু শিখাবে। মা যেহেতু সন্তানের বড় শিক্ষক, এক্ষেত্রে শিক্ষকের অনুপস্থিতিতে সে পুরোটাই অপটু। আমি বাবা হয়ে তাই তার বিদ্যার পাশাপাশি সুন্দর মনের মানুষ গড়াটাকে নিশ্চিত করতে চাই। সে উচ্চশিক্ষিত হবে, এটা আমার স্বপ্ন। রেজওয়ান সাহেবের শেষের কথাটা উচ্চারণ হওয়া মাত্র টেনে আনে বিপত্তি। ইসাক সাহেব মুখ খোলার আগেই ইমদাদুল সাহেব তাকে ইশারায় চুপ থাকতে বলেন। উচ্চশিক্ষিত বলতে কেমন বুঝিয়েছেন ভাই সাহেব? মেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে এমবিবিএ করবে। এমবিবিএ কমপ্লিট শেষ করে তার যদি মন চায় তাহলে জব করবে। কিন্তু আমাদের ফ্যামিলিতে তো মেয়েদের জব এলাও নয়। রেজওয়ান সাহেব সোফায় হেলা দিয়ে বসা ছেড়ে সোজা হয়ে বসেন। কিছুটা অবাক মিশ্রিত স্বর টেনেই বলেন, ও তাই নাকি? তাহলে তো বিষয়টা একটু ঝামেলার হয়ে গেল। অ্যালাউড নয় কেন? এটা আমাদের বংশ পরম্পরায় হতে চলেছে আসছে। পুরুষদের ইনকামটাই মুখ্য বিষয়। আমরা মেয়েদেরকে দিয়ে জব করাই না। মেয়েরা পর্যাপ্ত শিক্ষিত হয়েও সংসার করবে, বাচ্চা মানুষ করবে। দ্যাটস ইট। শফিক সাহেব এই পর্যায়ে নিজেও খানিকটা অবাক হন। এই বিষয়টা তার নিজেরও অবগত ছিল না, এখনই মাত্র শুনল। একেবারে নিষিদ্ধ? জি, একবারেই নিষিদ্ধ। বিশ্বাস না হলে আমার ভাতিজি এবং মিসেসদের থেকে দেখে দেখুন। আচ্ছা, তার প্রয়োজন নেই, আমরা বিশ্বাস করে নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় তাহলে হয়তো বিষয়টা নিয়ে আমরা আর সামনে এগোতে পারছি না। বিষয়টা এখানেই শেষ করা উচিত। মানে? আমি পরিষ্কার কথা বলতে পছন্দ করি ভাই সাহেব। আপনাদের পারিবারিক মতের সাথে আমার এবং আমার মেয়ের মতামত মেলেনি। সেক্ষেত্রে আমি সম্পূর্ণভাবে অনিচ্ছুক এই বিয়েটা দিতে। মাফ করবেন। তৌসিফ আশ্চর্য চোখে তাকায় বড় চাচার দিকে। জনাব ইসাক অসন্তুষ্ট গলায় বলে, এভাবে মানা করে দেওয়াটা যুক্তিসঙ্গত ভাই সাহেব? তাহলে কি আমরা ধরে নেব আমরা মেয়েদের চাহিদা অভ্যস্তরীণ থাকার কারণে সে নিজের ইনকাম করতে চায়? আমি আমার মেয়েকে অত্যাধিক চাহিদা পূরণের জন্য শিক্ষিত করতে চাই না। বিদ্যা তার একমাত্র অস্ত্র, যেটা দিয়ে সে তার জীবনের কঠিন সময়টা আমার অনুপস্থিতিতে আয়নাসে পার করতে পারবে। আর আমি বাবা হয়ে আমার মেয়েকে এই দুনিয়াতে তো খালি হাতে রেখে যেতে পারবো না, তাই না? কপাল বড় অদ্ভুত জিনিস। দেখা গেল কোনো একভাবে আমার মেয়ে একা হয়ে গেল। তার যেহেতু অন্য সব বিষয়ে দক্ষতা কম, তাহলে তো তাকে আর বিদ্যাটাকেই আশ্রয় হিসেবে নিতে হবে। সে নিজে ইনকাম করে নিজের পায়ে দাঁড়িয়ে চলতে পারবে। তখন মনে কষ্ট থাকলেও পেটে কিন্তু ঠিকই চলবে। অদ্ভুত মানুষের মুখাপেক্ষী হতে হবে না। তার মানে তাকে জব করতে হবে?
সে উচ্চ শিক্ষিত হবে, এটা মেন ফ্যাক্ট। জব করবে কি করবে না সেটা তার ব্যাপার। এটাই কি তবে ফাইনাল ডিসিশন? নিঃসন্দেহে ভাই সাহেব, লক্ষ্য করে নিতে পারেন, কোনো নড়াচড় হবে না। ইসাক সাহেব গম্ভীর কণ্ঠে তৌসিফের দিকে তাকিয়েই বলে, তুমি তো বলছিলে এই বিষয়টা ক্লিয়ার করে দুজনকে মিলিয়ে, তাহলে এমন মত বিনিময় হচ্ছে কেন? আঙ্কেল, শেহরিন তো কালকে ক্যাফেতে না করেছিল কি এই বিষয়ে? না করেনি, তবে